সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রহমান। আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দুজন অতিথি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, আরও রয়েছেন সৈয়দ ইশতিয়াক রেজা, এডিটর ইন চিফ, ঢাকা জার্নাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরুর আগে আমরা বার্তা কক্ষে যেতে চাই, যেখানে বার্তা সম্পাদক বেনজির আহমেদ রয়েছেন। বেনজির আহমেদ, আপনার কাছে দিনের সবশেষ সংবাদ শিরোনামগুলো জানতে চাই। রহমান, আপনাকে ধন্যবাদ। দিনের সবশেষ বা প্রধান প্রধান খবরগুলো আমি আপনাকে সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি। রহমান, শুরুতেই ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলের খবর। প্রাপ্ত খবরে এই পর্যন্ত 543টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন যে জোট, অর্থাৎ নরেন্দ্র মোদীর এই জোট, তারা পেয়েছে 292টি। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে 232টি আসনে এগিয়ে রয়েছে। তবে এককভাবে সরকার গঠনের জন্য যে 272টি আসন দরকার, সেটা মূলত কেউ পাচ্ছে না। অর্থাৎ সেদিক থেকে আমরা বলতে পারি যে এককভাবে বা সংখ্যাগরিষ্ঠভাবে কেউ সরকার গঠন করতে পারছে না। এক্ষেত্রে জোটগত সরকারের দিকে এগিয়ে যাচ্ছে ভারতের নির্বাচনের ফলাফল। এক্ষেত্রে নরেন্দ্র মোদীও দাবি করেছেন তিনি তার তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু ব্যাপকভাবে জয়লাভ করেছে। সেখানে 42টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 31টিতে জয়লাভ করেছে, বিজেপি পেয়েছে 12টি, আর কংগ্রেস পেয়েছে 1টি। নির্বাচনের ফলাফলের মাঝখানেই নরেন্দ্র মোদীর পদত্যাগ এবং অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন জনগণের আস্থা হারিয়েছে নরেন্দ্র মোদী। এবার দেশের খবরে ফিরছি। বাংলাদেশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে নিয়ে কিন্তু সমালোচনা চলছেই। এ নিয়ে সরকারের পক্ষ থেকে এক ধরনের বক্তব্য আসছে, বিরোধী দলের পক্ষ থেকেও কিন্তু এক ধরনের বক্তব্য আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজিজ বেনজির আওয়ামী লীগের কেউ নয়। তারা যদি দুর্নীতি করে তাহলে তাদের আইন অনুযায়ী বিচার হবে, শাস্তি হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স, অর্থাৎ তিনি তার সৎ সাহস আছে, যদি তারা জড়িত থাকে দুর্নীতি তাদের বিচার হবে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সৃষ্টি করেছে আজিজ এবং বেনজিরদের মতো মাফিয়া। মির্জা ফখরুল ইসলাম আরও বলেছেন, গত 15 বছর ধরে আওয়ামী লীগ লুটপাটের রাজনীতি করে দেশে বাকশাল প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। অন্যদিকে আরেকটি বিষয় রেমান, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। দুদকের পক্ষ থেকে দুদকের কমিশনার জহিরুল হক বলেছেন, আগামী 6 জুন অর্থাৎ বৃহস্পতিবার বেনজির আহমেদকে দুদকে তলব করা হয়েছে। সেক্ষেত্রে তিনি যদি ওই তারিখে হাজির হন বা না হয়, এটা তার এখতিয়ার, অর্থাৎ বেনজির আহমেদের এখতিয়ার। সেক্ষেত্রে তিনি যদি কোনো হাজিরা না দেন, তাহলে মনে করতে হবে অভিযোগ নিয়ে তার কোনো বক্তব্য নেই। তখন রেকর্ডপত্র অনুযায়ী বেনজির আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের কমিশনার। রেমান, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বার্তাকক্ষ থেকে আমাদের বার্তা সম্পাদক বেনজির আহমেদ জানাচ্ছিলেন সবশেষ তথ্য। আলোচনা শুরু করতে চাই সৈয়দ ইশতিয়াক রেজা, আপনাকে দিয়ে। আমরা টকশোর শুরুতেই কিছুটা আলোচনা করছিলাম যে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিষয়টি নিয়ে। এখানে দল করা লাগবে কেন? তিনি আওয়ামী লীগের কেউ নন, বিএনপির কেউ নন, এই কথাগুলো আসবে কেন? তিনি একজন অপরাধী হিসেবে কি তার বিচার হতে পারে না? না, একেবারেই খুবই আমার কাছে খুবই আশ্চর্যজনক লেগেছে এই বক্তব্য, এবং রাজনৈতিক জায়গা থেকেও আমার কাছে একটা সঠিক বার্তা বলে মনে হয় নাই। তার অর্থ কি এই যে আওয়ামী লীগ করলে বিচারটা হতো না, আওয়ামী লীগ দল করলে বিচারটা হতো না, এরকম একটা কনোটেশন কেউ যদি ড্র করে, তাহলে কি কোথাও কোনো রং কিছু হবে? বেনজির আহমেদ এবং আজিজ আহমেদের দেখেন যে বিষয়গুলো এখন পত্রপত্রিকা আসছে, দুইটার কিন্তু অ্যাঙ্গেল খুব ডিফারেন্ট। প্রথম কথা হলো, আজিজ আহমেদের বিরুদ্ধে এখন পর্যন্ত দেশের কোথাও কোনো অভিযোগ উত্থাপিত হয়নি। দেশের বাইরে থেকে একটা অভিযোগ আসছে এবং যুক্তরাষ্ট্র তাকে নিষেধাজ্ঞা জারি করেছে তার বিচার ব্যাপারে। সেটা একটা দিক, এবং তার কিন্তু জনপরিসরে কোনো ভূমিকা ছিল না সেভাবে। তিনি সেনাবাহিনী প্রধান, সেনাবাহিনীর ভিতরেই ছিলেন। তবে তার ভাইদের সম্পর্কে যেসব কথা শোনা যায়, সেখানে তার যে প্রভাব আছে সেটা নিয়ে নিশ্চয়ই অনুসন্ধানের ব্যাপার আছে, সেটা নিয়ে একটা বক্তব্য আসতে পারে। কিন্তু বেনজির আহমেদ যা করেছেন তা কিন্তু ক্ষমতা কাঠামোকে ব্যবহার করেই করেছেন তিনি। এবং আজিজ আহমেদ দুজনেই, তারা যদি প্রো আওয়ামী লীগ না হতেন, তাদেরকে সেনাপ্রধান করা হতো না। বিএনপি তাদেরকে কোনোদিনই করতো না। এই যেখানে একজন বিএনপির সমর্থক বা নেতা যাই বলি তিনি আছেন, কোনোদিনই করতেন না। এবং
তারা দুজনেই সরকারের রাজনৈতিক সদিচ্ছাগুলো পূরণ করেছে ক্ষমতায় থেকে, অর্থাৎ তারা তাদের পদে থেকে। তারা যা কিছু করেছেন পদে থেকে করেছেন, সেই পদগুলো অলঙ্কৃত হয়েছে রাজনৈতিক সরকারের অধীনে, এবং সেই রাজনৈতিক সরকারটা ছিল আওয়ামী লীগ সরকার। তো এগুলো বলে আমার কাছে মনে হয় যে দায় নেওয়া না নেওয়ার একটা সংস্কৃতি, কাঁধ থেকে ফেলে দেওয়ার সংস্কৃতি, এইগুলো এখন এটা টের পাচ্ছেন হয়তো কিছুটা বেনজির এবং আজিজ আহমেদ, কিন্তু অন্যরাও যারা লাইনে আছেন তারাও বুঝতে পারছেন যে আসলে কখন কাকে কাঁধ থেকে ফেলে দেওয়া যায়। বেনজির আহমেদের যে বিরাট দুর্নীতির মানে ফিরিস্তি, আমরা এটা কিন্তু পড়ে শেষ করা যায় না। আপনি কিন্তু পড়ে শেষ করতে পারবেন না, উপন্যাস শেষ করতে পারবেন কিন্তু এই থ্রিলার শেষ করতে পারবেন না, এবং প্রতিদিনই কোথাও না কোথাও তার একটা অনুসন্ধান আসছে। এটাকে দুর্নীতি অবশ্যই বলতে হবে, বিশাল দুর্নীতি, কিন্তু তার চাইতে বেশি যেটা বলতে হবে এটা কুকর্ম। ক্ষমতায় থেকে তিনি কুকর্ম করেছেন, কুকর্মের দায় নিতে হবে, সরকারকে নিতে হবে, কারণ তিনি সরকারের সর্বোচ্চ পদে আসীন ছিলেন এবং সরকারি সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছেন এবং রাজনৈতিক সরকারের অধীনে তিনি চাকরি করেছেন। সুতরাং হঠাৎ করে ঘাট থেকে ফেলে দিল যে উনি আমাদের দলের কেউ না। দল এখানে আসবে কেন? দলের তো প্রশ্ন না, প্রশ্ন হলো একজন অপরাধী অনিয়ম করেছে, দুর্নীতি করেছে, তার বিরুদ্ধে এখন তদন্ত হচ্ছে, এই কথাগুলো তো তাকে মানতে হবে। এবং এই যে কিছু হলেই একটা রাজনৈতিক তর্ক জুড়ে যাচ্ছে, একদিকে মির্জা ফখরুল একরকম বলছেন, ওবায়দুল কাদের সেটাকে ডিনাই করে আরেক রকমের বলছেন। একটা দুর্নীতি, বিশাল আকারের দুর্নীতি, সেটা কিন্তু রাজনৈতিক তর্কে হারিয়ে যাচ্ছে। বেনজির আহমেদ যা করেছেন, আমি তো বলবো এটা সাধারণ দুর্নীতি নয়, দুর্নীতির রাজকীয় বৈশিষ্ট্য তিনি স্থাপন করেছেন, এবং তিনি একটা নতুন নির্মাতা দুর্নীতির। তাকে একটা নির্মাতার পুরস্কার দিতে হবে। আসলে দুর্নীতি কত প্রকার হতে পারে, কিভাবে হতে পারে, তিনি আসলে দখল করেছেন, তিনি আসলে যেটা করেছেন থাবা বসিয়েছেন, তিনি আসলে টাকা রোজগার করে নেই, তিনি টাকা ছেপেছেন বলতে পারেন। তো এরকম একটা মানুষকে নিয়ে হঠাৎ করে শাসক দল 3 বছরও গেল না তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, এবং বেনজির আহমেদ তো মনেই করতেন তিনি সরকারি কর্মকর্তা নন, তিনিই সরকার। তার এই ভাবটুকু কে এনে দিয়েছিল তাকে? এই ক্ষমতার কাঠামোর ভিতরকার রাজনৈতিক শক্তি তো তাকে, এই শক্তিটা তাকে দিয়েছিল। এখন যেই কথাগুলো এভাবে বলছে, এর অনেকগুলো অত্যন্ত নেতিবাচক জায়গা থেকে কথা বলতে পারি, কিন্তু আমি শুধু একটা কথাই বলবো যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাজনৈতিক বিবেচনায় অন্তত আওয়ামী লীগের রাজনীতিটাও তিনি সঠিকভাবে এই ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন নাই। জি, একই বিষয় গোলাম মাওলানা রানা, আপনার কাছে জানতে চাওয়া, এখন এই যে যখন তাদের মানে দায়িত্ব শেষ, গণমাধ্যম কর্মী হিসেবে আমরাও বিষয়গুলি সামনে আনছি, বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, এই বেনজির কিংবা আজিজ আহমেদ এটা কি একজনই বা এককভাবেই তারা করছে, নাকি আরও আছে, বা যদি থেকে থাকে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, হওয়া উচিত কিনা? এবং আমি আসলে ইশতিয়াক ভাইয়ের কথা শুনছিলাম খুব মনোযোগ সহকারে। তার কথা শোনার পর আমার মধ্যে একটু কাব্য প্রতিভা চলে এলো, কবিতা ভাব চলে এলো। আর দ্বিতীয়ত কাদের ভার্জন খুব মায়া হলো। এর কারণ হলো আসলে ওনার বয়স হয়েছে, ওল্ড ম্যান সিনড্রোম বলে ইংরেজিতে একটা কথা আছে। বয়স হলে মানুষের অনেক ভুল এবং ভ্রান্তি হয়, এলোমেলো হয়ে যায়। তো ওনার আসলে বয়স হয়েছে, তারপরে আবার তার উপর অনেকগুলো শক্ট মানে অত্যাচারে গেছে, জুলুম গেছে। 1/11-এর সময় তার উপর যে নির্যাতন চলেছে, ওই নির্যাতন থেকে বের হয়ে তিনি তো বলেছিলেন যে আর আমি রাজনীতিই করব না, জীবনের পাঠ থেকে আমি নতুন শিক্ষা নিলাম। তারপরে শেষে 2 স্ট্রোক হলো, একবার সিঙ্গাপুরে তাকে মরেই যাচ্ছিলেন। তো সেই মানুষটিকে যখন সাংবাদিকরা প্রতিদিনই প্রশ্ন করে, এখন প্রতিদিন প্রশ্ন করার পর তাকে তো কিছু একটা জবাব দিতে হয়। তো জবাব দিতে গিয়ে সেই ওল্ড ম্যান সিনড্রোমে তিনি পড়ে যান, ভুলে যান আসলে তিনি আসলে কী বক্তব্য দিচ্ছেন। এবং তার কারণে এই যে সেনাপ্রধান হতে হলে তাকে আওয়ামী লীগ হতে হবে, পুলিশ প্রধান হতে হলে তাকে আওয়ামী লীগ হতে হবে, এটা অনেকটা এলোমেলো কথাবার্তা। অথবা আওয়ামী লীগ হলে কেন বিচার হবে না? যদি আজিজ সাহেব ধরুন ছাত্রলীগ করতেন, তারপরে বেনজির সাহেব ছাত্রলীগের সভাপতি হতেন, সেক্ষেত্রে কি তাদের বিচার হতো না? বা সেক্ষেত্রে সরকার কীভাবে তাদের দায় নিত? এই জিনিসগুলো তো, এইগুলো হলো অযথা জটিলতা। আওয়ামী লীগ সরকার এখন হাজারো রকম বিপদ এবং বিপত্তিতে আছে। তো সেক্ষেত্রে ওবায়দুল কাদের সাহেবের এই বক্তব্যের কারণে আরও নিত্য নতুন জটিলতা তৈরি হচ্ছে। এই গেল কাদের ভাই সম্পর্কে বক্তব্য। দ্বিতীয় যেটা কাব্য প্রতিভার কথা বললাম,
যে উনি বললেন যে বেনজির, আমি আবার তাকে ডক্টর বেনজির বলি, একটা পিএইচডি পাওয়া তো যেন তেন কথা না। আইজি হওয়ার পর আইজি চেয়ারে বসে, আজিজ সাহেবও ডক্টর। হ্যাঁ হ্যাঁ, দুজনই আজিজ সাহেব ডক্টরেট। আমি অনেক মানে ডক্টরেট তারা পেয়েছেন, তো এই জন্য তাদেরকে শ্রদ্ধা জানাই, ডক্টর আজিজ এবং ডক্টর বেনজির। তো ডক্টর বেনজির যেহেতু আজিজ সাহেবের ব্যাপারে এখনও তার যে দুর্নীতিটা উইদিন মিলিটারির মধ্যে হয়তো কেউ জানে বা আছে বা আমেরিকা জানে, কিন্তু আজিজ সাহেবের মতো এভাবে পাবলিকলি, মানে বেনজির সাহেবের মতো এভাবে পাবলিকলি আজিজ সাহেবেরটা আসেনি। তো যেহেতু বেনজির সাহেবেরটা আসছে, তো বেনজির সাহেবকে নিয়ে এই কবিতার মতো করে বলি। তিনি বললেন যে তিনি দুর্নীতির একটা স্রষ্টা হয়ে গিয়েছেন। তা আমার কাছে হঠাৎ এই কথাটা শোনার পর মনে হলো যে তিনি কেবল স্রষ্টা নন, দুর্নীতির হিমালয় তিনি তৈরি করে ফেলেছেন ইতিমধ্যে বাংলাদেশে, এবং সেটা যেন তেন হিমালয় নয়। দুর্নীতির নতুন বৈশিষ্ট্যের নির্মাতা পাবলো পিকাসো গোয়ার্নিকা ছবি যেভাবে এঁকেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ভয়াবহতাকে উপজীব্য করে অমর হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত গোয়ার্নিকা থাকবে। তো বেনজির সাহেব দুর্নীতির যে হিমালয় রচনা করেছেন, তো এই দুর্নীতি যদি পাবলো পিকাসোকে অঙ্কন করতে বলা হতো, তিনি যতটা নিখুঁতভাবে অঙ্কন করতেন তার চেয়েও জনগণের মননে এবং বুদ্ধিবৃত্তিতে বেনজির সাহেব তার দুর্নীতির যে কর্মকাণ্ড এত সুন্দরভাবে একেবারে লিপিবদ্ধ করে দিয়েছেন। মানুষ মরণের কথা বাদ দিয়ে এখন তার দুর্নীতির কথা নিয়ে চিন্তা করেন। অনেক মানুষ, আমার মরার দরকার নাই, আরও কয়েকদিন বেঁচে থাকি, দেখি দুর্নীতির ওর 2-4টা খবর আরও পাওয়া যায় কিনা। হাসপাতালের মরণাপন্ন রোগী সে তার মানে মৃত্যু যন্ত্রণা ভুলে যাচ্ছে যে ঠিক একজন পুলিশের কর্মকর্তা সে ক্ষমতায় থেকে এই বিশাল পাহাড়ের উপর সে একটা সে এত বড় রিসোর্ট করলো, ঝিলের মতো কিছু কিছু করলো, আর দেখি কি কি বের হয়। আল্লাহ তুমি আমাকে আরও একদিন বাঁচাও, জিব্রাইলের কাছে আজরাইলের কাছে নিবেদন জানাচ্ছে মানুষ যে আরেকটু আমাকে বাঁচিয়ে রাখো, আমি আরও কিছু দুর্নীতি দেখতে চাই। এরপরে আপনি যদি তাকে বাদ দিয়ে যদি তাকে, তার দুর্নীতির মধ্যে একটা রহস্যময়তা আছে। মোনালিসা ছবি অঙ্কন করতে গিয়ে লিওনার্দো দা ভিঞ্চি যে ট্যালেন্সি দেখিয়েছেন, আমার কাছে মনে হয় দুর্নীতি করতে গিয়ে এই শিল্পটাকে তিনি একটা রীতিমতো অবিশ্বাস্য রহস্যময়তায় পৌঁছে দিয়েছেন জনাব বেনজির। তিনি অবাক করা ব্যাপার দেখেন, তিনি বাংলাদেশে আছেন না নেই এটা পুলিশের কেউ জানে না, সরকারের কেউ জানে না, স্বরাষ্ট্রমন্ত্রী জানে না, আমরা কেউ জানি না, সাধারণ দুনিয়ার সাংবাদিকরা কেউ জানে না, সাংবাদিকরাও জানে না, নোবডি নোজ। তো এই যে দেখেন মোনালিসা সংক্রান্ত, মানে একজন লোক দুর্নীতি করছে, দুর্নীতি করার পর সে এত বড় একটা রহস্য পুরুষ হয়ে গেল। সে কি জিন হলো না ভূত হলো না আলাদিনের ওই যে চেরাগের ভিতরকার যে দৈত্য ওটা হলো, এটা আমরা এখনো পর্যন্ত 18 কোটি বাঙালি বুঝতে পারছি না। সে যদি দয়া করে এসে হঠাৎ করে বলে যে আমি এখানে, বা সে ওই যে ছোটো বাচ্চারা যে বলে ভুকি দেয় না, যে ভুকি আমি এখানে, সারাদিন পালায়, কেউ খুঁজে পায় না, তারপরে শেষে সে ক্লান্ত হয়ে যায়, তখন পর্দার ভিতর থেকে মুখ বের করে বলে ভুকা আমাকে, এই যে আমি একে দেখা যাচ্ছে। এখন এই বেনজির সাহেব যদি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে হঠাৎ করে বলেন ভুকা আমি এখানে আছি, তারপরে সে আইনমন্ত্রীকে বলেন ভুকা, তারপরে শেষে আমাদের ওই যে পররাষ্ট্রমন্ত্রী তাকে যদি বলেন বোকা, এরকম যদি একটা উনি বলেন, তারপরে তারা বলবে হ্যাঁ এইবার আমরা দেখতে পেয়েছি উনি তুরস্কে আছেন, বাংলাদেশে আছেন, সিঙ্গাপুরে আছেন, এটা ওনার দয়ার উপরে। ইটস এ ওয়ান সর্ট অফ মোনালিসার হাসি নিয়ে সারা দুনিয়া মাতোয়ারা। আজকে শত শত বছর ধরে সে কিভাবে হাসছে, এই ছবি কিভাবে এঁকেছে, কি কি রং ব্যবহৃত হয়েছে। তদ্রূপ বেনজিরের যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে সে যে জমিগুলো দখল করেছে, দখল করার আগে বিভিন্ন লোকে ভয় দেখিয়েছে, কি শব্দ ব্যবহার করেছে, যদি অস্ত্র দেখিয়ে থাকে কি অস্ত্র ব্যবহার করেছে, তারপরে সে কি সরাসরি করেছে না দালালের মাধ্যমে করেছে। এগুলো নিয়ে কাব্য রচনা হবে, এগুলো নিয়ে সাহিত্য রচনা হবে, নাটক হবে, সিনেমা হবে। এবং ম্যারিও পুজোর যে বিখ্যাত উপন্যাস গডফাদার, সেই গডফাদারের যে ব্যাপ্তি, বেনজিরের যে দুর্নীতির কাহিনী, সেই ব্যাপ্তিকে ছাড়িয়ে যাবে। এবং দুর্নীতির এই যে বাদশাহ, কিং, এম্পারোয়ার, দ্য সিজার, আপনি তারপরে যদি তাকে বলা হয় সাইরাস, দুর্নীতির সম্রাট, সেই সম্রাট হিসেবে যেই লোক ধরেন অভিনয় করবে অনাগত দিনে এই সিনেমাতে, এই গডফাদার সিনেমাতে মার্লো ব্র্যান্ডো সে অভিনয় করে যে অস্কার পেয়েছিলেন, সেই অস্কারকে ছাড়িয়ে যাবে। এরপরে যদি আপনি তার দুর্নীতির শিল্প, এই শিল্পটাকে যদি আপনি
স্ক্যাপচারে বর্ণনা করেন। আমরা যেমন অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে অবাক হয়ে দেখি, শহীদ মিনারে গিয়ে অবাক হয়ে দেখি, কিংবা মাইকেল অ্যাঞ্জেলোর ডেভিড মূর্তির সামনে গিয়ে অবাক হয়ে দেখি। তদ্রূপ ডক্টর বেনজিরের সেই আপনি ভাওয়াল রিসোর্টে গিয়ে কেউ যদি তাকায় অবাক হয়ে দেখবে যে আই মাই গড, একটা মানুষ এত সুন্দর করে বনের মধ্যে বনের জমি চুরি করে এটা করে কি করে, হাউ ইট ইজ পসিবল, অবাক হয়ে সে তাকাতে থাকবে। আপনি যদি গোপালগঞ্জের ওই জায়গাতে চিন্তা করেন যে সরকারি অফিসে বসে 12 থেকে 14 কিলোমিটার রাস্তা, সে আগে রাস্তা তৈরি করেন, আগে জমি তৈরি করেছে, তারপর রাস্তা তৈরি করেছে, এরপরে সেখানে জিনিসগুলো তৈরি করেছে। এই জিনিসগুলো নিয়ে সে যে তার সৃষ্টিশীলতা দেখিয়েছে, তার যে যোগ্যতা দেখিয়েছে, এগুলো নিয়ে আমরা সবসময় নেগেটিভ বলা উচিত না। এগুলোর মধ্যে অনেক পজিটিভ দিক আছে, এগুলো নিয়ে গবেষণা করতে হবে এবং গবেষণা করে অনাগত দিনের সিদ্ধান্ত নিতে হবে আর কি। জি, আমরা বেনজির আহমেদকে নিয়ে আলোচনা করছিলাম। খুব অল্প সময় পরেই কয়েকদিন বাকি রয়েছে বাজেটের। আমরা একটু বাজেট নিয়ে সরিষ্ঠা আপনার কাছে জানতে চাই। আমাদের বিভিন্ন টেলিভিশনে রিপোর্টও হচ্ছে, বিভিন্ন বিষয়গুলো সামনেও আসছে। আসলে এখন যে অর্থনৈতিক অবস্থা, দেশের অবস্থা, আন্তর্জাতিক অবস্থা, তাতে এবারের বাজেটটা আসলে মানে কিভাবে কি বিশ্লেষণ করবেন? বাজেট নিয়ে সাধারণ মানুষের এখন আর কোনো আগ্রহ নেই, এবং আপনি দেখবেন সরকারেরও সেভাবে কিন্তু বাজেট নিয়ে তেমন কোনো প্রস্তুতি নেই। ফলে এবার অংশীজনদের সাথে কম আলোচনা করেই কিন্তু বাজেট উত্থাপিত হচ্ছে। রিজার্ভ সংকট, ডলার সংকট, মূল্যস্ফীতি এবং দুর্নীতি, ব্যাংকিং খাতে চরম বিশৃঙ্খলা, এরকম একটা বাস্তবতার মধ্যেই বাজেট আমরা পেতে যাচ্ছি 6 জুন। আমাদের বাজেটের দিকে যদি তাকাই, কয়েকটি খুবই, আমি জানি না একেবারে ইকোনমিক আলোচনাটাই করতে হবে। প্রথম হলো কাঠামোগত দুর্বলতা, হলো যে আমার আয় কম, ব্যয় বেশি। এটা সামনে রেখেই আমাকে প্রতি বছর বাজেট করতে হয়। এবং একটা অদ্ভুত ব্যাপার হলো আমাদের বাজেটটা আয় ব্যয়ের হিসাব না, আসলে শেষ পর্যন্ত এটা হয়ে যায় কি, আপনার আয় নিশ্চিত না, কিন্তু ব্যয়টাকে ঠিক করে আপনি বাজেটটা উপস্থাপন করছেন। আগে ব্যয় করে ফেলছেন আপনি, এবং ব্যয় ধরে নিচ্ছেন যে এত টাকা আমি খরচ করব, কিন্তু আপনার আয়ের কোনো ঠিক নেই। প্রায় 7,96,000 কোটি টাকা বা তার কাছাকাছি বাজেট উত্থাপিত হতে চলেছে, যেটা জিডিপির 14.20%। আমরা বহুদিন থেকেই অর্থনীতিবিদদের কাছে শুনছি, সরকার নিজে বলছে যেটা কমপক্ষে 20% হওয়া উচিত। আমাদের আশেপাশের দেশগুলোতে এটা কিন্তু 30%। তার অর্থ হলো আমরা যে বলছি যে একটা বিশাল আকারের বাজেট, সেটাও কিন্তু জিডিপির কাঙ্ক্ষিত মাত্রায় না, অর্থাৎ 14% মাত্র। নেপাল, ভুটানও আমাদের যেতে বেশি বাজেট দিচ্ছে। আমরা এটাকে 20% নিতে পারি না। 18% আমাদের টার্গেট ছিল, কিন্তু সেটা আমরা করতে পারি নাই। আমাদের যে রাজস্ব লক্ষ্যমাত্রা প্রায় 5,50,000 কোটি টাকা, সের মধ্যে 4,76,000 কোটি টাকা এনবিআর খাত থেকে আসবে, এবং ফলে দেখা যাচ্ছে যে একটা 2.5 লক্ষ কোটি টাকার একটা ঘাটতি আমরা কিন্তু রেখে বাজেটটা করছি। এবং প্রতি বছর আমাদের অর্থনীতির আকার বাড়ছে, কিন্তু রাজস্ব আদায় বাড়ছে না। এবং কখনোই আমরা দেখতে পাচ্ছি যে বাজেটের 10%-এর কাছেও পৌঁছতে পারছে না আমাদের রাজস্ব আয়। ফলে সবসময় একটা বড় ঘাটতি থেকে যাচ্ছে। এবং আমাদের কর জিডিপি অনুপাত এবছর আমরা 8.5% প্রজেকশন করছি, যেটা দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন। এখন সাব সাহারান যে আফ্রিকান কান্ট্রিগুলো আছে তারও নিচে কিন্তু এই কর জিডিপি অনুপাত। ফলে সবসময় একটা নগদ টাকার অভাব থাকছে, এবং আমাদের তো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের একটা সংকট থাকছেই। এবং আমাদের রাজস্ব প্রশাসন কতটা নিবর্তনমূলক, যে আমাদের বাজেটের 80% প্রায় হয়ে যাচ্ছে পরোক্ষ কর নির্ভর। ফলে আপনি জানতেই পারছেন না আপনার কাছ থেকে যে কি পরিমাণ ট্যাক্স সরকার নিয়ে নিচ্ছে। আপনার প্রত্যক্ষ কর কম। সারা পৃথিবীতে এটা উল্টা হয়, প্রত্যক্ষ কর বেশি হয়, পরোক্ষ কর কম হয়। পরোক্ষ কর বেশি হওয়ার অর্থ হলো আপনি চরম বৈষম্যের মধ্যে পড়েছেন, এবং আপনি একটা ভয়ঙ্করভাবে নিপীড়িত হচ্ছেন। এই কাপটার দাম যদি 10 টাকা হয়, এটা সালমান এফ রহমানও 10 টাকায় কিনছে, একজন ভিক্ষুকও 10 টাকায় কিনছে, একই সমান ট্যাক্স দিচ্ছে। এটা হওয়ার কথা না। অর্থনীতি ন্যায্যতার কথা বলে, দুজনে একই সমান ট্যাক্স দিলে এটা পরোক্ষ করতো, একই সমান ট্যাক্স যাচ্ছে। বলে এটার উপরে নির্ভর হয়ে পড়েছে অর্থনীতি। অথচ অর্থনীতি 80% বড় লোকরে সম্পদ কর ধার্যই করতে পারছে না তাদের উপরে। তারা নানাভাবে কর ফাঁকি দিচ্ছে, যেটা ওয়াহিদুদ্দিন মাহমুদ কদিন আগে বলেছেন। এবং এইটা যে একটা ভয়ঙ্কর রকমের বৈষম্য আমরা তৈরি করে ফেলছি আরো বেশি। এবারও দেখেন আপনি মোবাইল কলের উপরে আপনি ধরছেন, আপনি নতুন করে ভ্যাট বসাচ্ছেন, আপনি ফিস নানা ধরনের বাড়িয়ে দিচ্ছেন,
আপনি মেট্রো রেলের উপরে 15%, একটাও কিন্তু প্রত্যক্ষ কর না, প্রত্যেকটা হলো পরোক্ষ। অর্থাৎ আপনি যখন টিকিট কাটবেন আপনার কাছ থেকে বেশি নিয়ে যাবে, আপনি টেরও পাচ্ছেন না। কিন্তু এগুলো সব নিবর্তনমূলক ব্যবস্থা। এবং এগুলো কখন করা হয়? এগুলো করা হয় যে সরকারটা জনগণের কাছে আসলে কোনো জবাবদিহিতা করে না। এই যে একটা সংসদ আছে, কেউ প্রশ্ন করছে না এটা নিয়ে যে আমার বাজেট এত পরোক্ষ কর নির্ভর হবে কেন। এবং অত্যন্ত দুঃখজনক রিমান, এই আলোচনাটা আমাদের অর্থনীতিবিদরাও করেন না তেমন একটা পরোক্ষ কর নির্ভর অর্থনীতি পাবলিকের উপরে চাপিয়ে দিয়ে আমি একটা বাজেট প্রত্যেক বছর উপস্থাপন করছি, যেটা মানুষকে আসলে দিন শেষে মানে শোষণ করছে, তার কোনো উপকার করছে না। এবং যারা প্রত্যক্ষ কর দিচ্ছে তার উপর আপনি নতুন করে বসাচ্ছেন, অর্থাৎ স্যালারিড পিপল, যাদের বেতন আছে তার কাছ থেকে আপনি যদি 50,000 টাকা বেতন পান, আপনার ট্যাক্স কেটে নেওয়া সহজ, তার উপরে আরো চাপাচ্ছে, আরো নানাভাবে যে কোম্পানি ট্যাক্স দিচ্ছে তার উপরে আরো চাপাচ্ছে, যে দিচ্ছে না সে কিন্তু, এবং সিস্টেম যেহেতু জটিল, সে কিন্তু না দিয়ে থেকে যাচ্ছে। এবং এটা এমন একটা জায়গায় পড়ছে যে আমরা প্রত্যেক বছর আমরা একটা ঘাটতির মধ্যে, এমনি বলা হচ্ছে জিডিপির 5% ঘাটতি আমি রাখতে পারছি, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড সিস্টেম সারা পৃথিবীতে। কিন্তু 1 লাখ টাকার 5% আর 8 লাখ কোটি টাকার 5% তো এক না। তাহলে আপনি যখন ঘাটতিটা বড় করে ফেলছেন, তখন আপনার বিনিয়োগের জায়গাটা কোথায় যাচ্ছে? এবং এই ঘাটতি সরকার পূরণ করছে দুভাবে, একটা হলো আন্তর্জাতিক জায়গা থেকে ঋণ নিচ্ছে, বৈদেশিক জায়গা থেকে, আর একটা হলো ব্যাংকিং খাত থেকে ঋণ নিচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি আগামী যে বাজেটটা আসছে, সেখানে 1,28,000 কোটি টাকা রাখা হচ্ছে বিদেশি ঋণ পরিশোধ। আপনি বুঝতে পারেন চাপটা কি পরিমাণ, আপনাকে কি পরিমাণ ঋণ পরিশোধ করতে হবে। এর মধ্যে কিন্তু কিছু ঋণ আপনি দিচ্ছেনই না, ফরেন এয়ারলাইন্স, যে কারণে বাংলাদেশের টিকিটের দাম বেশি, তাদের পাওনা টাকা আপনি দিচ্ছেন, এগুলো ডেফার করছেন। অনেকগুলো অয়েল কোম্পানির আপনি পেমেন্ট ডেফার করছেন, আপনাকে আরো অনেক নির্মাণ কাজের পেমেন্ট ডেফার করতে হচ্ছে। কিন্তু কদিন আপনি ডেফার করে থাকতে পারবেন, আপনাকে তো দিতে হবে। এগুলো যখন দেয়া শুরু হবে, তখন আপনি আসলে সত্যিকার অর্থে মানুষের জন্য করার কিছু থাকবে না। 1,32,000 কোটি টাকা এই মুহূর্তে সরকারের ব্যাংক থেকে ঋণ আছে, বছর শেষে দাঁড়াবে 1,45,000 কোটি টাকা, 1.5 লক্ষ কোটি টাকা। তার অর্থ হলো সরকার তো ঋণ করেই চলছে, এবং এই ঋণের বোঝা তো মানুষের উপরে চলছে। এই প্রবণতা একেবারে আত্মঘাতী, এবং ব্যাংক খাতে যে তারল্য সংকট, সেটার কিন্তু কারণ এইটাই। শুধু তাই না, ঋণ নেওয়ার কারণে ব্যক্তি খাত কোনো ঋণ পাচ্ছে না। সরকার নিজেই তো ঋণ নিয়ে নিচ্ছে, ব্যক্তি খাত তার উৎপাদনের জন্য, তার সেবা দেওয়ার জন্য ঋণ পাবে কোথায়? এবং অপচয় এবং দুর্নীতির কারণে আমাদের অর্থনীতির শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে। রাজস্ব খাতে কোনো সংস্কার নাই, আপনার কোনো রিসোর্স ইউটিলাইজেশন নাই, আপনার কোনো কোয়ালিটি ইনভেস্টমেন্ট নাই, এবং সরকার পরিচালনার ব্যয় আপনার এত সংকট, আপনি ডলারে পেমেন্ট করতে পারছেন এয়ারলাইন্সের টাকা, শিপিং লাইন্সের টাকা, আপনি ডেফার করছেন বিদেশি ঋণের টাকা, অথচ আপনি ইউনোদের জন্য গাড়ি কিনছেন। আপনি কিন্তু অপচয় করছেন, কারণ এই গাড়ি হয় যন্ত্রাংশ, না তো গাড়ি পুরোটাই বাড়ি থেকে আপনাকে ডলার দিয়ে কিন্তু আনতে হবে। এই সামগ্রিকভাবে শেষ পর্যন্ত বাজেট একটা ভাষার জিমন্যাস্টিক্স, এটা আসলে মানুষের সেই অর্থে কোনো আকর্ষণ করছে না। জি, গোলাম মাওলা রনি, ইশতিয়াক রেজা ভাই সব বিষয় বলে দিলেন। আপনার কাছেও একটু জানতে চাওয়া, এই যে রাজনীতিবিদ হিসেবে যে অপচয়, দুর্নীতি, যে ঋণ পরিশোধের বিশাল চ্যালেঞ্জ, এবং তারপরেও আবার তিনি বললেন যে অপচয়, এত চ্যালেঞ্জের পর আবার অপচয়। না, তিনি তো আসলে এই বিষয়টা নিয়ে প্রস্তুতি নিয়ে আসছেন। আমার আসলে খুবই টেকনিক্যাল একটা বিষয় অর্থনীতি, ফলে যে বিষয়ে প্রস্তুতি নাই সে বিষয়ে কথা বলাটা ভেরি ডেঞ্জারাস। আর বাজেট নিয়ে, অর্থ নিয়ে আসলে রাজনীতিবিদদের বিষয় না, এটা অর্থনীতিবিদদের বিষয়। তো যেহেতু আমি নিজে ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য করি, আমি নিজে যে বিষয়গুলো দেখি, সেই বিষয়গুলো জাতীয় বাজেটের সাথে, সরকারের যে নীতিমালার সাথে এবং জীবনযাত্রার সাথে পারস্পরিক যুদ্ধ করে দেশের 18 কোটি মানুষের জীবনকে কিভাবে দুর্বিষহ করে তুলছে। একজন ভুক্তভোগী হিসেবে আসলে আমি সেটাই কল্পনা করছি। বাজেট নিয়ে যে সকল কথাবার্তা শুনছি, সেই সকল কথাবার্তা একজন সচেতন নাগরিক হিসেবে খুব আতঙ্কিত অনুভব করছি। যেমন বলা হচ্ছে যে ব্যাংকের যে আপনার স্থিতি, আপনার যদি নগদ 1 লক্ষ টাকা থাকে, বর্তমান যেটা আইন আছে তার উপর আপনাকে একটা ট্যাক্স কাটা হবে, ধরুন 3.5 অবগারি শুল্ক কাটা হবে। এখন এটাকে অনেকগুলো স্ল্যাবে নিয়ে সেই কোটি কোটি টাকার মধ্যে এই ব্যাংকের ট্রানজ্যাকশনের উপরে যে অবগারি শুল্কটা ধার্য করা হচ্ছে, এটা ব্যাংকিং ব্যবস্থা থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে যাবে। যেমন ধরুন, আপনি আসলে মাসে 30,000 টাকা আয় করেন,
কিন্তু 30,000 টাকা আয় করার জন্য প্রতি মাসে আপনাকে 30 লাখ টাকা ব্যাংকে 10 বার করে জমা দিতে হয়, আবার 10 বার করে উঠাতে হয়। এখন এই 30 লাখ টাকার উপরে যদি আপনাকে যে হারে ধার্য করা হচ্ছে, তাহলে আপনার যে ইনকাম, সেই ইনকামটা আসলে 30,000 টাকা থেকে নেমে 15,000 টাকারও নিচে চলে আসবে প্রান্তিক জায়গাতে। আর উনি যেটা বললেন যে পরোক্ষ কর, এবং এটা কিন্তু একটা আত্মঘাতী পরোক্ষ কর, যেটি মানুষকে শ্রম বিমুখ করবে, ব্যবসা বিমুখ করবে, পুঁজিটিকে ঝুঁকিমূলক করবে। যেমন একজন মানুষ 10 লক্ষ টাকা সে চিন্তা করবে ব্যাংকে জমা না দিয়ে আমি বরং নিজে ক্যারি করি, তখন ছিনতাইকারী, রাহাজানি, ঘাটে পথে অনেক রকম এখানে ডাকাতি, এবং পুলিশও বলবে তুমি এত টাকা নিয়ে কেন ঘুরছো। একটা নিয়ম করে দিল যে 1 লাখ টাকার বেশি নিয়ে মানুষ ঘুরতে পারবে না। তো সব মিলিয়ে অর্থনৈতিক অবস্থাটাকে একটা ঝামেলার মধ্যে ফেলে দেবে। এই যে দেখুন, সরকারের প্রত্যেকটা বিভাগের কতগুলো সেবা খাত থাকে। যেমন আমি রাষ্ট্রকে অর্থ দেব, ভালো কথা, কিন্তু রাষ্ট্র আমাকে কি দেবে? আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলেন, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলেন, আমরা যে পাকিস্তান বলি, সেই পাকিস্তানের একই অবস্থা। রাষ্ট্রের অনেকগুলো ওয়েলফেয়ার বিষয়াদি থাকে, সমাজ কল্যাণমূলক অনেকগুলো বিষয় থাকে। এখন আমাদের সমাজ কল্যাণ বলতে টিআর, কাবিখা, কাজী বিনিময় খাদ্য, এটার তো সিংহভাগে চুরি হয়ে যায়। কারা কারা চুরি করে আমরা তো জানি। তো টিআর চুরি করে, কাবিখা চুরি করে। আচ্ছা, বলা হয় বয়স্ক ভাতা দেয় এত লোকরে, অমুক ভাতা দিয়ে এত লোককে। হ্যাঁ, তো এখন বয়স্ক ভাতা দিয়ে, এবং এখানে সবচেয়ে কিভাবে এই ভাতাগুলো যায় আপনি গেলেই বুঝতে পারবেন। এবারে যে ভোটারদেরকে উপস্থিত করা যাচ্ছিল, তখন বললো যে বিভিন্ন এলাকাতে আমরা যে বয়স্ক ভাতা দেই, বিধবা ভাতা দেই, এই ভাতা যারা নিচ্ছে তাদেরকে আবশ্যিকভাবে আসতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু এই ভাতাগুলো দেব না। তো পুরোই রাজনৈতিক বিবেচনা, যেটা রাষ্ট্রের যে সার্বিক ওয়েলফেয়ার, সেই ওয়েলফেয়ারে ব্যয় হচ্ছে না। আর অন্যদিকে যেটা হচ্ছে যে এনবিআর, যেটা জাতীয় রাজস্ব বোর্ড, সেই জাতীয় রাজস্ব বোর্ড এখানে প্রস্তাবনায় বললো যে আমি 5 লক্ষ কোটি টাকা এই বছর আমরা আয় করব, কিন্তু বছরের মধ্যে 6 থেকে 7 বার বিভিন্ন এসআরওর মাধ্যমে তারা করলো কি, ট্যাক্সগুলো বাড়িয়ে দিল। যেমন দেখা গেল এখন আপাত দৃষ্টিতে কিছু করলো না, কিন্তু কালকে মনে হলো যে রনি সাহেব একটা মাল আনছে, ইশতিয়াক সাহেব একটা মাল আনছে, সেটার উপর একটা সাপ্লিমেন্টারি ডিউটি 10% বাড়ায় দিল। এরকম বছরে কিন্তু অসংখ্য শত শত এসআরও জাতীয় রাজস্ব বোর্ড দিয়ে পুরো কাস্টমসের যে ট্যাক্সেশন প্রক্রিয়াটাকে এটাকে নষ্ট করে দিচ্ছে। এরপরে যেটি হচ্ছে সেটি হলো আমাদের যে কতগুলো ফিক্সড ব্যয় হয়ে গেছে, একদম যেখান থেকে সরকার পতন হয়ে যাবে। যদি এই মুহূর্তে আমাদের জাতীয় রাজস্বের একটা বিরাট অংশ যায় হলো সরকারি কর্মকর্তাদের বেতন, ভাতা, বোনাস বাবদ। তারপরে দ্বিতীয় যে ব্যয়, সেই ব্যয়টি হলো দেশি এবং বিদেশি ঋণের সুদ বাবদ। তো যেটা উনি বলেন 1,28,000 কোটি টাকা এই বছর আমাদেরকে পে করতে হবে শুধুমাত্র সুদ বাবদ, বিদেশিদের। তো এখন এই দুটো, অর্থাৎ বেতন, ভাতা এবং এই বিদেশি সুদ, তো এই এবং দেশি সুদ সহ। আবার দেখুন এই যে আদানিরা শুনলাম যে 5,000 কোটি টাকা পাবে, টাকার জন্য আসছে, টাকা দিতে পারলো না। বিদেশি এয়ারলাইন্সরা মাত্র 35 crore US ডলার পাবে আমাদের কাছে, 35 কোটি মার্কিন ডলার পাবে। শিপিং কোম্পানিদেরও একই অবস্থা। আমেরিকান কোম্পানি শেভরন থেকে শুরু করে অন্যান্য কোম্পানিগুলো প্রচুর টাকা পাবে, কোথাও কিন্তু সে দিতে পারছে না। এবং এইগুলোকে আমরা বাণিজ্যিক ভাষায় বলি ডেফার্ড। যেমন দেখা গেল যে ঠিক আছে, আমি তোমার বেতন এখন দিতে পারলাম না, তোমাকে আরও 6 মাস সময় দিলাম। ওই 6 মাসের জন্য কিন্তু তাকে আবার সাপ্লিমেন্টারি ইন্টারেস্ট দিতে হয় ওই টোটাল টাকাটার উপরে। তো সরকার এমন একটা চক্রের মধ্যে পড়ে গিয়েছে, সেই চক্র থেকে বের হওয়ার জন্য তার যে অর্থনৈতিক প্ল্যান দরকার, মাস্টার প্ল্যান দরকার, সেই মাস্টার প্ল্যান আমি বাজেটের মধ্যে দেখছি না। আমরা বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ অ্যান্ড ভিউজ, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর নিউজ অ্যান্ড ভিউজে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। এ পর্যায়ে সৈয়দ থেকে যে আপনার কাছে জানতে চাই, সাম্প্রতিক সময়ে আলোচিত একটি সংবাদ, সেটি হচ্ছে মালয়েশিয়া আমাদের যারা কর্মী, সেই 17,000 বাংলাদেশি কর্মী তারা যেতে পারেনি নির্ধারিত সময়ের মধ্যে। এখন মালয়েশিয়া বলছে যখন বাংলাদেশ সরকার দিন দরবার করছে, তখন বাংলাদেশকে সাফ জানিয়ে দিয়েছে তাদেরকে নেওয়া সম্ভব হচ্ছে না, সময় বাড়বে না। এটা তো সরকারের জানা উচিত ছিল, কিন্তু আমাদের দেখেন, আমাদের যিনি সংশ্লিষ্ট মন্ত্রী আছেন তিনি বলছেন তিনি আশা করেন, খুবই দায় সারা গোছর একটা উত্তর দিলেন। এবং এই যে আমাদের কর্মীরা এয়ারপোর্টে গিয়ে এইভাবে হুমড়ি খেয়ে পড়লো, তারা যেতে চেল, মরিয়া হয়ে গেল, অসংখ্য দরিদ্র মানুষ,
তাদের কান্না, তাদের এই প্রচেষ্টা সরকারকে এতটুকু স্পর্শ করে নাই। এমনই একটা মানে শাসন ব্যবস্থা আমরা কায়েম করেছি যে মানুষের জন্য সামান্যতম ভাবনাটাও সেখানে নাই। এই মানুষগুলো সর্বশান্ত হয়ে গেল, তাদের টাকাগুলো সব চলে গেলো, চাকরি চলে গেলো, তাদের সেখানে কিন্তু মানে ঘর বাড়ি ছিল, ভাড়া করা ঘর ছিল, সেখানে তাদের নানা জিনিসপত্র ছিল, তারা এখন সেখানে পুষতে পারছে না। এটা কিন্তু নতুন না, 1996 সাল 97 সালের কথা আপনার মনে আছে, মালয়েশিয়া যেটা বলে এটা কিন্তু করে ছাড়ে। তারা কিন্তু কোনো ধরনের, এটা তো বাংলাদেশ সরকার না যে সকালে একটা বললাম বিকালে একটা করলাম, নিজেদের মতন মনে করে আমাদের মন্ত্রীরা প্রতিমন্ত্রীরা যে বোধহয় আমরা সব ছেড়ে দিব। মালয়েশিয়া ঘোষণা দিয়েছে এই সময়ের মধ্যে যেতে হবে। আমাদের লোকগুলো যেতে চাইলো কিন্তু তাদের আর্থিক সঙ্গতি নাই। কিভাবে এয়ারলাইন্সগুলো 30,000 টাকা ভাড়া, 1 লাখ টাকা, একজন মন্ত্রী সেখানে ছুটে গেছেন, একজন সচিব সেখানে ছুটে গেছেন, ডিজি সাহেব মানে প্রবাসী কল্যাণের তিনি ছুটে গেছেন, কেউ যায়নি। মানুষের জন্য কোনো ভাবনা নাই। এই প্রবাসীদের রেমিটেন্সে তারা ফুর্তি করেন, তারা নানা ধরনের আয়োজনের মধ্যে থাকেন, অথচ এই মানুষগুলোর কষ্ট তারা কিন্তু হৃদয়ে ধারণ করার চেষ্টাই করলেন না। আমি তো বলবো যে একটা নিষ্ঠুর আচরণ করা হলো এই মানুষগুলোর প্রতি, এবং এই ক্ষতিপূরণ দেওয়া উচিত সরকারকে। মানুষগুলো যত ক্ষতি হয়েছে ইয়ার ধরে ক্ষতি পড়ে, যার 4 বছরের চাকরি ছিল, 4 বছরে যে পরিমাণ টাকা পাওয়ার কথা সেই টাকাগুলো দেওয়া দরকার। কারণ এদের তো নিজেদের দোষে এরা এখানে বঞ্চিত হয়নি, তারা তো তাদের সর্বাত্মক চেষ্টা করেছে। মালয়েশিয়ান সরকার একটা ডেডলাইন দিয়েছে, তারা গেছে কত দূর থেকে। আমি এমনও শ্রমিক দেখেছি তারা 3 দিন জার্নি করে ঢাকা এসে যেতে পারেন নাই, কারণ তিনি জানেন এয়ারলাইন্সের ভাড়া 30,000, এসে দেখেন 1 লাখ টাকা হয়েছেন। এই মানুষটা কোথায় পাবেন 70,000 টাকা বেশি টাকা? 2.5 লাখ টাকাও উঠেছিল, হ্যাঁ, 2 লাখ টাকা হয়ে গেছে। তো একটা লোক মন্ত্রণালয় থেকে, বিভাগ থেকে কেউ গেল না, কেউ খোঁজ রাখলো না। বলে যে ওবায়দুল কাদের এত বক্তৃতা বিবৃতি দেন, তিনি কি একটু খোঁজ খবর করেছেন এই মানুষগুলো কিভাবে যাচ্ছে? দলেরও তো দায়িত্ব আছে, দল যেহেতু শাসক দল। এটা আমি তো বলবো যে আমরা একটা নিষ্ঠুরতার সাংঘাতিক দৃষ্টান্ত রাখলাম। অনেক আলোচনার মধ্যে এই মানুষগুলোর কান্না হারিয়ে গেল। এর চেয়ে নিষ্ঠুরতম শাসন ব্যবস্থা আমি অন্তত সাম্প্রতিককালে আমার মনে রাখার মতন জায়গায় আমি দেখতে পাইনি। গোলাম মাওলানা, এখানে অনেকগুলো ঘটনা হয়েছে। প্রথমত মালয়েশিয়ার যে শ্রম বাজার, সেই শ্রম বাজার নিয়ে একটা সিন্ডিকেশন হয়েছে। 4 জনের, সেই 4 জনের সিন্ডিকেশনে 24,000 কোটি টাকা এখানে লুপাট করা হয়েছে খুব অল্প সময়ের মধ্যে। তো যদি আপনি গত 1 বছরের মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জুয়া, জাতীয় পর্যায়ে বড় জুয়া দেখেন, তাহলে 24,000 কোটি টাকা 1 বছরের মধ্যে কেউ লোপাট করেছে, লাভ করেছে, অর্জন করেছে বা ব্যবসা করেছে, এটা ইম্পসিবল। অথচ এই মালয়েশিয়াকে কেন্দ্র করে গরিব গরিব মানুষের উপরে কাঁঠাল ভেঙে আমাদের মতো তথাকথিত ভদ্রলোক মাত্র 4 জনের একটা সিন্ডিকেট এই 24,000 কোটি টাকা লোপাট করে নিয়ে গেছে। আলটিমেটলি যার দায় আওয়ামী লীগকে নিতে হচ্ছে, বদনামটা মাননীয় প্রধানমন্ত্রী ঘাড়ে আসছে, আর অন্য সবাইকে। এর কারণে এরা সবাই দলীয় লোকজন, নাম্বার 1। নাম্বার 2 হলো যারা এই মালয়েশিয়াতে যাওয়ার শেষ পর্যায়ে, যেমন 17,000 যেতে পারলে না, কিন্তু এদের সংখ্যা ছিল অলমোস্ট প্রায় 39,000। তো 39,000 মানুষ যাওয়ার জন্য যে অঝরে কেঁদেছে, এবং যেভাবে তারা 15 দিন থেকে 20 দিন শুধু এয়ারপোর্টের আশপাশ দিয়ে অমানবিকভাবে তারা জীবনযাপন করে শুধু যাওয়ার জন্য চিৎকার কেটেছে, বলেন তো কেন? শুধু 2টো ডাল ভাত নিজে খাবে এবং তার যারা বউ বাচ্চা দেশে আছেন তাদের জন্য 2টো ডাল ভাত অর্জন করবেন। এই ডাল ভাতের যে নিশ্চয়তাটুকু, এটার মধ্যে আমরা বিষ মাখিয়ে দিয়ে আমরা 24,000 কোটি টাকা মেরে দিলাম, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমাদের এই যে অনেক ভিআইপি লোক, নাকে একটু ব্যথা হয়েছে, সে সুইজারল্যান্ড গিয়ে চার্টার প্লেনে করে এসে রাষ্ট্রীয় খরচে নাক পরীক্ষা করে আসতেছে, আর একজন কান পরীক্ষা করে আসতেছে, আর একজন চোখ পরীক্ষা করে আসতেছে। অথচ দেখেন এই 17,000 লোক যারা যেতে পারলেন না, তাদেরকে নেওয়ার জন্য যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ফ্লাইট নাও থাকতো, যদি 100টা বিমান ভাড়া করতে চাইতো, এটা ম্যাটার অফ 1 আওয়ার, এটা আপনিও পারতেন। মানে এখন এভিয়েশন ব্যবসাটা এমন হয়ে গিয়েছে যে আপনি যদি এই 17,000 লোককে আপনি 20,000 টাকা করে, মানে তাদের যদি চার্টার্ড প্লেনে করে শুধু ভরে ভরে, এমনকি কার্গো প্লেনে করে যদি আপনি তাদেরকে পাঠাতেন, আপনি 20,000 টাকা করে
শুধু একজন লোকের শুধু উদ্যোগ নিতে হতো। এই যে বড় বড় মন্ত্রীরা যারা কথা বলেন, তাদের একজন লোক যদি মানবিক হতেন যে আমি এই 17,000 লোককে পাঠাবো 17 ঘন্টার মধ্যে, এটা এই বর্তমান বিশ্বে আপনি দেখেন আমাদের দেশে একজন হার্ট অ্যাটাক করে সে শুধু একটা টেলিফোন করে সিঙ্গাপুরে, সঙ্গে সঙ্গে সেখান থেকে একটা চার্টার প্লেন চলে আসে, এসে এখান থেকে একদম ঘর থেকে তাকে নিয়ে যাচ্ছে। সে অজপাড়াগা থেকে হেলিকপ্টারে ঢাকা এয়ারপোর্টে এসে এখান থেকে চার্টার প্লেনে করে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে নিয়ে যাচ্ছে। তো এরা যদি এরকম হয়, তো ও একটা মরণাপন্ন, সে 50% বাঁচবে কিনা বাঁচবে তার কোনো নিশ্চয়তা নাই। তার জন্য যদি তার পরিবার এত কিছু করে, আর যে মানুষটি আমাদেরকে বিত্ত বিলাসের জন্য, এই জাতিকে রেভিনিউ দেওয়ার জন্য এই 17,000 যে শ্রমজীবী মানুষ সব কিছু ছেড়ে বিদেশে গিয়ে আমাদেরকে সুখী করার জন্য যায়, আমরা তাদেরকে পাঠাতে পারলাম না। এটা আসলে খুবই অমানবিক, হৃদয় বিদারক, নিষ্ঠুর এবং আমাদের অর্থনীতি রাজনীতির জন্য একটা রীতিমতো অশনির সংকেত। জি, আলোচনা শেষের দিকে আমরা একটু ভারতীয় নির্বাচনের দিকে তাকাতে চাই। সৈয়দ ইশতিয়াক রেজা, এখনো নিশ্চিত না, তারপর বলা হচ্ছে যে নরেন্দ্র মোদীর জোটই ক্ষমতায় আসবে, যদিও তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি আসলে চলে আসতেছেন। মিডিয়া অনেক কথা আসতেছে, এক এক মিডিয়া এক একভাবে বলছে, আপনার একটু বিশ্লেষণটা জানতে চাই। জওহরলাল নেহরুর পরে ভারতের ইতিহাসে তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী হওয়ার পথটা তৈরি হয়েছে নরেন্দ্র মোদীর জন্য, কিন্তু তিনি যেভাবে চেয়েছিলেন সেভাবে আসতে পারেননি। এখন পর্যন্ত 292টি আসন প্রজেকশন করা হচ্ছে, কিন্তু সেখানে বিজেপির আসন আসলে কিন্তু অনেক কম, অর্থাৎ তাকে জোটে যেতে হবে এবং কোয়ালিশন শাসন ব্যবস্থায় ফিরে যাচ্ছে ভারতের আরেকবার। কংগ্রেস এবার তার যে ইন্ডিয়া জোট আছে সেখানে আগের বারের চেয়ে অনেক ভালো করেছে এবং 232টি আসনের কথা বলা হচ্ছে। তারাও কিন্তু কোয়ালিশন যদি করতে পারে, ম্যানুভারিং করতে পারে, যেটাকে পলিটিক্যাল ম্যানুভারিং বলে, ওটা যদি করতে পারে তারাও কিন্তু ক্ষমতায় চলে যেতে পারে। তবে এখন পর্যন্ত যেটা CNN বিবিসিতে আমি দেখলাম যে তারা বলছে মোদি ইজ ইন পাওয়ার এগেইন বাট উইদাউট এনি লেকলাস্টার, যেটাকে বলা হচ্ছে, তার কোনো সেভাবে কোনো জৌলুস নাই এইবারের ক্ষমতায় আসার। একটা জিনিস দেখেন, রাম মন্দির কাজে আসে নাই, এই যে সাম্প্রদায়িক মানে খেলা খেললো যেখানে, সেটা কিন্তু কাজে আসে নাই। সেখানেই কিন্তু মোদির দল কম ভোট পেয়েছে, বরং দেখা যাচ্ছে অখিলেশ যাদবের দল অনেক বেশি আসন পেয়েছে, 37টি আসন পেয়ে গেছে 80টির মধ্যে। আরেকটি হলো মোদি ঝড় একেবারে রুখে দিয়েছে কিন্তু ভালো রাজনীতি, ভালো নির্বাচনী পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ যে একটা মানুষের ক্যারিশমাকে রুখে দিতে পারে প্রতিযোগিতার মাধ্যমে, সেটা কিন্তু এবার প্রমাণিত হলো। এবং মোদি, ওয়ান্স আপন এ টাইম মোদি ওয়াজ এ ম্যাজিক, এবার বলা হচ্ছে মোদি যে লাইবিলিটি, অমিত শাহ একটা লাইবিলিটি, বিজেপির ভিতরে এই কথাগুলো উঠছে কিন্তু। এবং 400 আসনের একসময় দাবিদার ছিল, বলা হচ্ছিল 400 আসনে জিতবে, সেখানে কিন্তু এখন বলা হচ্ছে যে তাকে কোয়ালিশন করে ক্ষমতায় যেতে হবে। অর্থাৎ হিন্দুত্ববাদের ঝান্ডা যেটা উড়িয়ে তিনি 2014-তে এসেছিলেন, সেই নির্বাচনটা আমি কভার করতেও গিয়েছিলাম, সেটা কিন্তু এখন আর নাই। ভারতের নির্বাচনের ব্যবস্থাপনায় নতুন করে মানুষের ভেতরে আসছে সাম্প্রদায়িকতা, মৌলবাদ এবং একনায়কতন্ত্র আসলে, এবং একচ্ছত্র আধিপত্য গণতন্ত্রের জন্য যে ক্ষতিকর তার একটা দৃষ্টান্ত। এবং আমার ধারণা কংগ্রেস যদি আরেকটু ম্যাচিওর লিডারশিপ পেত, রাহুল গান্ধীর প্রতি শ্রদ্ধা আছে আমার, কিন্তু ধরেন মোদি লেভেলের যদি আরেকজন ওরকম কাউকে পাওয়া যেত, যেটা এই ভারতেই বলা হয় যে রাহুল গান্ধী ইজ এ বেবি টু মোদি, তো শিশুর কথা বলা হচ্ছে, তাহলে হয়তো প্রতিযোগিতাটা আরো অন্যরকম জায়গায় যেতে পারে। পশ্চিমবঙ্গে কিছু বলতে চান কিনা? পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার কারিশমা ধরে রেখেছেন, তার আধিপত্য ধরে রেখেছেন, এবং আমরা যেটা দেখেছিলাম যে বিজেপির আসার আগে যে পরিমাণ কথা মুসলিম বিদ্বেষের কথাবার্তা বলছিল, মানুষ কিন্তু সেটার জবাব দিয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ব্যবস্থা নিয়ে আপনি অনেক কথা বলতে পারবেন, সেখানে নানা ধরনের দুর্নীতি আছে, নানা ধরনের অনিয়ম আছে, সন্ত্রাস আছে, সহিংসতা আছে, কিন্তু তারপরেও মানুষ উদারতা চেয়েছে, সাম্প্রদায়িকতা চায়নি। জি, গোলাম মাওলা রানী, আপনাকে বিশেষ করতে চাই ভারতীয় নির্বাচন। এখানে নরেন্দ্র মোদী যে ম্যাজিক তিনি শুরু করেছিলেন, ম্যাজিক্যাল ম্যান, তো সেই ভাবমূর্তিটা পুরো নষ্ট হয়ে গেল। 2 নম্বর হলো তার কেন নষ্ট হলো? ভাবমূর্তিগুলো নষ্ট হলো যে তিনি অনেকগুলো, তিনি যেভাবে
মানে রাজীব গান্ধীকে অতিক্রম করে, মানে জওহরলাল নেহেরু 3বার হয়েছেন, তিনি 3বার শুধু হবেন না, তিনি এমনভাবে বিজয়ী হবেন যেন 5বার তিনি হতে পারেন, 4বার নয়। এই যে তার যে অ্যাম্বিশনটা হলো, সেই অ্যাম্বিশনটা এখন পুরোপুরি একটা 50-50 জায়গাতে চলে আসছে। 2 নম্বরে যেটা হলো, তিনি কতগুলো স্পেশাল কাজ করেছিলেন, যেমন কাশ্মীরের যে স্পেশাল পাওয়ার ছিল, গত নির্বাচনে সে কী করলো, সেই পাওয়ারটা ছিনিয়ে নেওয়ার জন্য তার একটা ম্যান্ডেট চেয়েছিল, সেই ম্যান্ডেট জনগণ দিয়েছে। কিন্তু সেই ম্যান্ডেটটা বাস্তবায়ন করতে গিয়ে কাশ্মীরে তিনি প্রায় 8 লাখ সেনাবাহিনীকে তিনি সেখানে ডিপ্লয় করেছিলেন, যার ফলে জাতীয় অর্থনীতিতে যে ক্ষত সৃষ্টি হয়েছে, যেটা মোদি পূর্ণ করতে পারেনি এখন পর্যন্ত, এবং নাও ইট ইজ এ ভেরি আনপপুলার ইস্যু। এরপর এখন নতুন করে কথা হচ্ছে যে কাশ্মীরকে আবার সেই আগের জায়গাতে তারা ফিরিয়ে দেবে, ওখানে শান্তি স্থাপন করার জন্য, ফলে এখানে মোদি ফেল। থার্ডলি হলো যে তার যে সাম্প্রদায়িক যে চিন্তা চেতনা, যে তিনি হিন্দুত্ববাদ, রাম মন্দির এই বিষয়গুলোকে সামনে নিয়ে যে প্রকল্পগুলো চালু করেছিলেন, সেটা আসামে বলেন, পশ্চিমবঙ্গে বলেন, এমনকি তার নিজের গুজরাটে বলেন, কোথাও কিন্তু জনপ্রিয়তা পায়নি, বরং ক্ষেত্র বিশেষে বুমেরাং হয়ে পড়েছে। এরপরে সে যে একটা অলিগার শ্রেণী তৈরি করেছে, সেই আদানিরা, তারপর সে যে ধীরুভাই আম্বানিরা, তো আদানি আম্বানি এই যে গ্রুপটা, এই টোটাল গ্রুপটা এখন ভারতের জাতীয় শত্রুতে পরিণত হয়ে গেছে। এখন আর মানে মোদিকে যেভাবে লায়াবিলিটিস মনে করছে, অমিত শাহকে যেভাবে লায়াবিলিটিস মনে করছে, এবার দেখলাম মমতা ব্যানার্জি সরাসরি প্রধানমন্ত্রীকে বলতেছেন সে হলো কয়লাচোর, মানে মোদি হলো কয়লাচোর। আর অমিত শাহকে বলতেছে অমিত শাহ হলো গরু চোর। এর কারণ হলো সীমান্তে সবচেয়ে বড় যে গরু বাণিজ্য হয়, চোরের বাণিজ্য হয়, তার সঙ্গে বিএসএফের সবাই জড়িত। যেহেতু বিএসএফের মন্ত্রী অমিত শাহ যে গরু চোর, তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভাতে এইভাবে যখন রাজনীতির শীর্ষ নেতৃত্বের সম্পর্কে সমালোচনা করে, তো বুঝতে পারেন যে জিনিসটা মর্যাদার মধ্যে নাই। একেবারে সবার শেষে যেটা হলো, মোদি সাহেব যেটা চেষ্টা করেছিলেন নিজেকে একটা সুপারম্যান হিসেবে, তার মধ্যে কিছু অলৌকিক ক্ষমতা আছে, এরকম তিনি এটা দেখানোর চেষ্টা করেছিলেন। তিনি একজন মুনি, তিনি ঋষি, তিনি এই আকাশে উড়েন প্লেনে, আবার সমুদ্রের নিচে গিয়ে সে তপস্যা করেন, একেবারে উপর হয়ে শুয়ে গিয়ে সে ধ্যান করেন, তারপর সে গরুকে ঘাস খাওয়ান, এই বিভিন্ন জিনিস কাজকর্ম করে এই রাম রাজত্বের প্রাচীন রামকে নিয়ে যে ধরনের মিথ রয়েছে, কিংবা আপনার ধর্মপুত্র যুধিষ্ঠিরকে নিয়ে মহাভারতে যে ধরনের গল্প রয়েছে, এই যুগে 2024 সনে এসে মোদি চেষ্টা করেছিলেন তাকে কেন্দ্র করে এরকম একটা মিথ অ্যান্ড ম্যাথোলজি তৈরি করার জন্য, যেটি অ্যাবসলিউটলি মাঠে মারা গিয়েছে। ফলে তিনি একজন আপনার আমার মতো একদম সাধারণ মানুষ, এখন তাকে আবার সবাই বলছে সে তো চাওয়ালা, এবং সে ডিগ্রি পাস করেছে, বিএ পাস করেছে, ভুয়া পাস করেছে, তার সার্টিফিকেট নেই। এই কথাগুলো কিন্তু 3-4 বছর আগে বলতো না। সে যে ড্রেস কোড ছিল তার, এটা সব মানুষ অনুসরণ করতো। এখন বলছে যে না, এই ড্রেস কোড ভালো না, মোদির এই পোশাক দেখলে বমি আসে, মেজাজ গরম হয়ে যায়, এরকম চিকন একটা মানে পাজামা পরে সে যে ঢংমং করে কথাবার্তা বলে, এবং তাকে নিয়ে যে ধরনের স্যাটায়ার হয় তার বক্তব্য নিয়ে, তার টেলিভিশন দেখা নিয়ে, যেগুলো নিয়ে, যেটা কল্পনা করা যায় না। ফলে তিনি মানে রাজনীতি তো বেসিক্যালি সম্মানের জন্য, মর্যাদার জন্য, সেই মর্যাদা রাহুল গান্ধী তাকে বেবি বলা হচ্ছে, যাই বলা হচ্ছে, কিন্তু তার রক্তের ধারাবাহিকতায় যে একটা গান্ধী পরিবার, যেটা লিগেসি রয়েছে, একটা ঐতিহ্য রয়েছে, ঠিক বিজেপি নামক একটি দলটি এতদিন যাবৎ ক্ষমতায়, এবং এখানে অনেক মানে যাকে বলে অটল বিহারী বাজপেয়ীর মতো বিখ্যাত মানুষ এখানে আসছেন নেতৃত্ব দেওয়ার জন্য, কিন্তু এই দলটি এখনো পর্যন্ত ঠিক ঐতিহ্য তৈরি করতে পারেনি, লিগেসি তৈরি করতে পারেনি। তারা অনেকটা একটা অ্যাঙ্গার, মানে রিফিউজাল, কংগ্রেসকে রিফিউজ করেছে, বা কংগ্রেসের বিরুদ্ধে যে অ্যাঙ্গার আছে, সেই অ্যাঙ্গারটাকে যে পুঁজি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় আসার যে তাদের অভিলাষ বিভিন্ন সময় সেটা করেছে, কিন্তু তারা কোনো যাকে বলে দৃষ্টান্তমূলক ঐতিহ্য তৈরি করতে পারেনি, যেটি পরবর্তী প্রজন্ম অনেক দিন, যেমন আমরা এখনও নেহরুকে তৈরি করি, এখনও মনমোহন সিংকে সবাই বলে যে না এই কাজ, নরসিংহ রাওকে সবাই স্মরণ করে যে উনি এই কাজগুলো করে গেছেন। তো এরকম অমিত শাহ বা মোদি, এর মধ্যে আপনি একজন মন্ত্রীর নামও বলতে পারবেন না। যেমন দেখা গেল মোদিকে বলা যে তার প্রথম পরিচয় কি, বিজেপির বড় বড় নেতারা, সুব্রমণিয়াম স্বামীর মতো বিখ্যাত লোকেরা, এই যে হার্ভার্ড মানে টিচার, অধ্যাপক, তাকে বলা হয় যে হি ওয়াজ মিনিস্টার অফ বিজেপি। তো বলো যে মোদির প্রথম পরিচয় কি, বলে হি ইজ এ লায়ার। দ্বিতীয় পরিচয় কি, বলে সে কিছুই জানে না। এত অশিক্ষিত লোক ইন্ডিয়ান রাজনীতিতে কখনো আসেনি।
তো তার নিজের দলের মধ্যে বলতেছে তার প্রথম পরিচয় লায়ার, সে মিথ্যা কথা বলে, আর দ্বিতীয় পরিচয় হলো সে কিছুই জানে না, লেখাপড়া জানে না, আর তৃতীয় পরিচয় হলো সে সব কিছু জানে, এরকম একটা ভাব দেখাতে চায়। তো এই যে জিনিসগুলো তার দলের মধ্যে আসছে, এই কথা তো পণ্ডিত জওহরলাল নেহরু সম্পর্কে মানুষ বলতে পারে না, মনমোহন সিং সম্পর্কে বলতে পারে না, রাজীব গান্ধী সম্পর্কে বলতে পারে না, বরুণ গান্ধী সম্পর্কে বলতে পারে না, মানেকা গান্ধী সম্পর্কে বলতে পারে না। ওই পরিবারটা যে একটা লিগেসি তৈরি করছে, সেটার এগেনস্টে জি। নরেন্দ্র মোদী নাও ইজ জিরো। জি, একটু যেহেতু পরিবারের বিষয়টা আসছে, এই বাংলাদেশেও একই বিষয়ে সুশাসনের জন্য নাগরিক তারা বলছে যে জবাবদিহিতার অভাবে পরিবারতন্ত্র বিকাশিত হচ্ছে বাংলাদেশে, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বলছে। প্রতিটা জেলা উপজেলায় যিনি এমপি হচ্ছেন তার আত্মীয় স্বজন গোষ্ঠী পৌরসভা দখল করছেন, উপজেলা দখল করছেন, ইউনিয়ন পরিষদ দখল করছেন, দল দখল করছে, দলের অঙ্গ সংগঠন দখল করছে, আওয়ামী লীগ আছে, যুবলীগ আছে, ছাত্রলীগ আছে, আরো যা আছে সব দখল করছে। এটা তো একটা ভয়ঙ্কর রাজনীতির দিকে যাচ্ছে এবং শাসক দলের ভিতরে একটা বিষোদ্গার এবং বিভাজন এগুলোকে অতিক্রম করে শত্রুতার ক্ষেত্র প্রতিষ্ঠা করছে। আপনি দেখবেন বহু জেলায় আছে এমপি সাহেব আছেন, তার স্ত্রী, তার কুমিল্লাতেই দেখেন বাহার সাহেবের মেয়ে হলো পৌরসভার মেয়র। আপনি চিন্তা করতে পারেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে যে একটা শব্দ আছে, এটা এখানে জি। তারই পরিচিত লোকজন আবার উপজেলা চেয়ারম্যান। গোলাম মাওলা রনি, এই সমস্যা কি শুধু আওয়ামী লীগে নাকি সব দলেই আছে? না, এখন বিএনপি তো অনেক দিন যাবৎ যাকে বলে ক্ষমতার বাইরে, আওয়ামী লীগ এই নতুন কালচারটা শুরু করেছে। এখন বিএনপি অনাগত দিনে এই কালচার এসে আওয়ামী লীগের এটা অনুসরণ করবে কিনা এটা সময় হলে বলা যাবে। কারণ আমাদের দেশে যা হোক ভালো জিনিস কেউ অনুসরণ করে না, মন্দ জিনিসগুলো বেশি অনুসরণ করে। তা আওয়ামী লীগের যে ভালো কাজগুলো আছে সেগুলো অনাগত দিনে বিএনপি যদি ক্ষমতা আসে তারা করবে কি করবে না। তারপরে মন্দ জিনিসগুলো যে এগুলো তৈরি হয়েছে, গাজী সাহেব এমপি, তার বউ হলো পৌরসভা এরকম মানে খুব হাস্যকর একটা বিষয়। এবং আরও আশ্চর্য ব্যাপার হলো যে ইদানিং এমপি সাহেব যাদেরকে সবাই ভাই বলতেন, এখন তাদেরকে স্যার না বলে তারা খুব রাগ করে। শুধু স্যার না, তাদের ছেলেদেরকে স্যার বলতে হয়, বউকে বলতে হয়। এমপিরা নাকি ইউনিয়নদেরকে স্যার বলে। হ্যাঁ, এরকম উল্টা আছে। আবার যারা দুর্বল, মানে দেখা যাচ্ছে এমপিরা স্যার বলে ভালো কথা, কিন্তু অনেক এমপিদেরকে এখন স্যার না বললে, তার অধীনস্থ নেতাকর্মীরা স্যার না বলে দলের তারা নেতারাই নাকি মাইন্ড স্যার করে। শুনতে চায়। এবং এখন এটা জেন্ডার হয়ে গেছে, মেয়েরাও শুনতে চায় যে তাদেরকে স্যার বলা হোক। হ্যাঁ, এবং খুব প্রাউড ফিল করে যে আমাকে কেন স্যার বলা হচ্ছে না, এবং সেটা পৌরসভার মেয়র হোক, টিওনো হোক। এই যে একটা মানে ইউনিফাইড কোড অফ জেন্ডার এই বাংলাদেশে এটা চলে আসছে, এটা কোথাও আমি দেখিনি। আমি মার্গারেট থ্যাচারকে তার মতো এরকম আয়রন রেডি কোথাও নাই, কিন্তু সে বলে না যে আমাকে স্যার বলো। হ্যাঁ, তাকে কোথাও স্যার বলেছে এরকম আমরা করে দেখি না। মেনাহাম বেগিনকে আমরা দেখিনি। আমরা ইন্দিরা গান্ধীকে কেউ স্যার বলেছে কখনো আমার বলেছে ম্যাডাম প্রাইম মিনিস্টার, হাইয়েস্ট ম্যাডাম প্রাইম মিনিস্টার, এতটুকু পর্যন্ত আমি শুনেছি। কিন্তু ইন্দিরা গান্ধীকে হ্যাঁ মিসেস প্রাইম মিনিস্টার বলেছে বা মিসেস গান্ধী বলেছেন, কিন্তু তাকে স্যার বলেছেন। কিন্তু বাংলাদেশে এখন একজন টিওনো সে মার্শাল লয়ের মতো সে কোর্ট বসায় ফেলে শাস্তি দিয়ে দেয় তাকে স্যার না বলে। অনেক সাংবাদিকরা সে পিটনি দেওয়া শুরু করে দেয় নিজের হাতে আর কি, কেন স্যার বলা হয় না তাকে। এই যে ব্যাড কালচার, এটা আমি বলবো যে এটা ভালো না। গোলাম মাওলা রনি এবং সৈয়দ ইশতিয়াক, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।